প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালের জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের স্বাগত। স্যার, এই যে বললাম যে ইসকেমিক হার্ট ডিজিজ একটি জটিল কঠিন একটি নাম, তো একটু জানতে চাইবো যে আসলে এই ইসকেমিক হার্ট ডিজিজ বলতে কোন ধরনের ডিজিজকে বোঝানো হচ্ছে? আরো সহজ করে যদি আমরা বলি যে হার্টের নিজস্ব যেমন পুষ্টি এবং অক্সিজেনের জন্য কিছু রক্তনালী থাকে, মানে যার মাধ্যমে হার্ট তার পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে এবং তার পাম্পিং যে ক্যাপাসিটিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই রক্তনালীতে যদি কোনো রোগ হয়, মানে রক্তনালীর রোগ কী হতে পারে, যেমন রক্তনালী স্পাজম হতে পারে, রক্তনালীতে প্লাক জমতে পারে, কোলেস্টেরল জমে যেতে পারে, জমে যে ব্লক হতে পারে। যখনই ব্লক হয় তখন বুকে ব্যথা হয়। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে ব্লকজনিত যে সমস্যার জন্য বুকে ব্যথা হয় তাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, সিম্পলিফাইড ওয়েতে। খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। একটু জানতে চাইবো স্যার, যে এই যে আপনি বলছিলেন যে যে কোনো কারণে হোক এই হার্টের যে আর্টারি সেইটি ব্লক হওয়ার কারণে যে ব্যথাটি হবে, তো তাহলে কি ধরনের সমস্যা আসলে হবে? শুধু বুকে ব্যথা হলেই কি কেউ বুঝে নেবে সেটি এই ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথা? না, এখন বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। যেমন হার্টের জন্য হতে পারে, ফুসফুসের সমস্যার জন্য, তারপর হচ্ছে স্টোমাক বা ইসোফেগাস, তার এছাড়াও বুকের যে সমস্ত হাড় মাংস এগুলোর ব্যথার কারণে তো বুকে ব্যথা হতে পারে। এখন ধরনটা অবশ্যই একটু ডিফারেন্ট হবে। যেমন হার্টের ব্যথাটা ধরনটা একটু ভিন্ন ধরনের। যেমন বুকের মাঝখান বরাবর ব্যথা হয়, ব্যথাটা যেমন কাজ করার সাথে ব্যথা আসে, রেস্ট নিলে ব্যথা কমে যায়। আবার নাইট্রেট জাতীয় একটা ওষুধ জিভের নিচে দিলে অথবা ট্যাবলেট জিভের নিচে দিলে ব্যথা কমে যায়, রেস্টে ব্যথা কমে যায়। ব্যথাটা বুকের মাঝখানে হয়, কখনো কখনো বাম হাতে যেতে পারে, ডান হাতেও আসতে পারে, চোয়ালে আসতে পারে, বুকের পিছনে আসতে পারে, পেটের উপরের অংশে আসতে পারে। ব্যথার সাথে অনেক সময় সোয়েটিং হতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, বুক ধরপড় হতে পারে। এই ধরনের একটা সমস্যা দেখা যায় যে এই রোগীগুলোর হচ্ছে বয়স মেলের ক্ষেত্রে 45-এর উপরে, ফিমেলের ক্ষেত্রে 55-এর উপরে থাকে। তাদের ডায়াবেটিস থাকতে পারে, উচ্চ রক্তচাপ থাকতে পারে, স্মোকার হতে পারেন, খুব বেশি টেনশনে আছেন, রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি। এই ধরনের যদি একটা ম্যাচিংয়ের ভিতরে একটা পেশেন্ট আমরা পাই যার এই ধরনের ব্যথা হচ্ছে, তাহলে আমাদেরকে প্রথমত ধরে নিতে হবে তার হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা থাকতে পারে। এবং আপনারা যখন এই জাতীয় হিস্ট্রিগুলো নিয়ে এবং তার ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে যখন মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছান যে তার এই কারণেই ব্যথাটি হয়েছে, এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কী? হ্যাঁ, যখন আমরা বুঝবো যে না এটা হার্টেরই সব ব্যথা আর ব্যথা আসতেছে যাচ্ছে, আর যদি ব্যথাটা যদি বেশি সময় থাকে তখন তো রিস্ক থাকে যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। মানে এই ডিজিজটার হচ্ছে কয়েকটা আপনার স্টেজ আছে। যেমন কখনো কখনো হার্ট অ্যাটাক হয়, যেটাকে আমরা মাইল্ড ইনফেকশন বলি। কখনো কখনো হার্ট অ্যাটাক ছাড়াও মাঝে মাঝে ব্যথা হয়, ভালো হয়ে যায়, যেটাকে স্টেবল এনজিনা, বা একটু ঘন ঘন ব্যথা হলে আমরা সেটাকে আনস্টেবল এনজিনা বলি। এই ধরনের সমস্যা। এখন ডায়াগনোসিসটা কীভাবে করবো? হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। মানে হিস্ট্রি যেই সমস্ত আমি যেমন টিপিক্যাল চেস্ট পেন সাথে রিস্ক ফ্যাক্টর এর সাথে ম্যাচিং করার সাথে যদি মিলে যায় তখন আমরা কোথায় যাচ্ছি একটা ইসিজি আমরা করি, ব্লাডের কিছু আমরা টেস্ট করি, যেমন ট্রোপোনিন আই, সিকেএমবি আমরা করি, তারপর অনেক সময় ইকোকার্ডিওগ্রাম আমরা করতে পারি। এছাড়া হচ্ছে যদি একে কনফিউশন থাকে যে ব্যথাটা হার্টের না অন্য কিছু, সেই ক্ষেত্রে আমরা যেমন এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আমরা করি, যেটাকে বলে স্ট্রেস টেস্ট বা ইটিটি বলা হয়। এই ধরনের টেস্ট আমরা করতে পারি। একেবারে যখন আমরা যে নিশ্চিত হলাম যে হার্টের রোগ আছে, ইটিটি করে বা এই সমস্ত টেস্টের মাধ্যমে নেক্সট আমরা যেতে পারি যে কত % ব্লক, কয়টা আর্টারিতে ব্লক। সেই ক্ষেত্রে আমরা একটা অ্যানজিওগ্রাম করতে পারি। অ্যানজিওগ্রাম করলে আরও নিশ্চিত হওয়া যায় যে হার্টেরই ব্লক কিনা, কত % ব্লক আছে, কয়টা আর্টারি ব্লক আছে। একেবারে নিশ্চিতভাবে বুঝতে হলে তখন আমরা অ্যানজিওগ্রাম করলে আরও নিশ্চিত বুঝতে পারি। স্যার, জানতে চাইবো এনজিওগ্রামের প্রসঙ্গটা যেহেতু আসলোই, এনজিওগ্রামটা নিয়ে একটি বড় ধরনের ভীতি কিন্তু আমাদের যারা রোগী আছেন তাদের মধ্যে আমরা দেখি, তারা এনজিওগ্রামটা করাতে চান না। তো তখন আসলে রোগীদের প্রতি আপনার পরামর্শ কি থাকে? ভীতি হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে
অ্যাঞ্জিওগ্রাম একটা পরীক্ষা বটে, কিন্তু এটা তো আপনার একটা ক্যাথ ল্যাবে মনে হচ্ছে এটা অপারেশন থিয়েটারের মতো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রোগীর কাছ থেকে কনসেন্ট নেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই ভয়ের ব্যাপার, সামথিং কিছু একটা রিস্ক তো আছে, এই রিস্কের জন্য তো ভয় থাকে। যেমন দেখা যাচ্ছে বয়স যদি 70-র উপরে হয়, হার্ট ফেলিউর থাকে, বুকে বেশি ব্যথা থাকে, এই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু ট্রিপল বেসেল ডিজিজ, লেফট মেন ডিজিজ, তখন রিস্ক কিন্তু একটু বেশি থাকে অ্যাঞ্জিওগ্রাম। আদারওয়াইজ অ্যাঞ্জিওগ্রাম খুব একটা রিস্কের পরীক্ষা না। অ্যাঞ্জিওগ্রামটা হলো এমন একটা পরীক্ষা যেটা একটা এক্সরে, রক্তনালীতে কোথাও ব্লক আছে কিনা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে একটা এক্সরের মাধ্যমে দেখা হয় যে কোথায় কোথায় ব্লক আছে, তাহলে এটা একটা এক্সরে ডাই দিয়ে দেখা হয় আর কি ব্লক আছে কিনা। তো এই পরীক্ষাটা মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে, সিম্পল পরীক্ষা, রোগী কোনো অজ্ঞানও করা হয় না, জাস্ট যেভাবে রক্তনালীতে আমরা ইনজেকশন দিই এই ধরনের পায়ের অথবা হাতের রক্তনালীর মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। খুব ভয় পাওয়ার মতো আসলে তেমন কোনো পরীক্ষা না। অ্যাঞ্জিওগ্রামটার পরে আপনারা কিসের ভিত্তিতে আসলে রোগীটার চিকিৎসা সম্পন্ন করেন বা চিকিৎসাটা নির্ধারণ করেন? যেমন অ্যাঞ্জিওগ্রাম করার পর আমরা হার্টের আমরা জানি যে 3টা মেইন রক্তনালী, রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি, 2টা ব্রাঞ্চ এলএডি আর এলসিএক্স। এই রক্তনালীগুলোর আমরা দেখি যে কোনো ব্লক আছে কিনা, ব্লক থাকলে ব্লকের পরিমাণ কত। যেমন একেবারে মুখের কাছে যদি হয় 50% বা তার বেশি, তখন এটা মানে সিগনিফিকেন্ট ধরা হয়। তার নিচে যদি হয় 70% বা তো উপরে হয়, তখন আমরা এটাকে সিগনিফিকেন্ট ধরি। যদি ব্লকের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে ব্লকের উপরে নির্ভর করে যে এটাকে কি রিং লাগানো যায় কিনা, তাহলে রিং লাগানো হবে। আর যদি দেখা যায় না রিং লাগানো যাচ্ছে না, বাইপাস দরকার, বাইপাস করতে হবে। আর যদি পরিমাণে কম থাকে ব্লক, সেই ক্ষেত্রে আপনার করা যাবে, মেডিসিনের মাধ্যমে চলবে, ওষুধ চলবে। ব্লকের পরিমাণ যদি কম থাকে, পার্সেন্টেজ কম থাকে, যেমন একটা রোগীর 5টা ব্লক আছে কিন্তু সবগুলো ব্লকই হচ্ছে 50%-এর নিচে, তাহলে সেই রোগীর তো কোনো কিছুর প্রয়োজন নেই, সে শুধু ওষুধ খাবে। আর লাইফস্টাইল, এখানেও লাইফস্টাইল মডিফিকেশন আসছে। যেমন ইসকিমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা বলি, কোলেস্ট্রল জাতীয় খাবার খাওয়া যাবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরে অ্যালকোহল কনজামশন করলে কমায় দিতে হবে। এই অভ্যাসগুলোকে আবার তাকে পালন করতে হবে, সাথে ওষুধ খাবে, ওষুধ খেলে সে ভালো থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই যে রিং লাগাইতে হবে বা বাইপাস করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় হার্ট অ্যাটাকের পরে দেখা যায় স্ট্রেপ্টোকাইনেজ একটা ওষুধ আছে, ওষুধ প্রয়োগের মাধ্যমে কিন্তু যে ব্লক চলে যায় একেবারে। তাহলে ব্লক চলে গেলে তো সেই ক্ষেত্রে তো তার কিছুই লাগতেছে না, সে শুধু ওষুধ খাবে। তার মানে ডায়াগনোসিসটা বা কতখানি আসলে ব্লক হচ্ছে সেটি জানাটা খুব জরুরি, সেটা ইম্পর্টেন্ট জানাটা, কারণ তার ভিত্তিতে আপনাদের চিকিৎসাটা নির্ভর করে। পরবর্তীতে আপনি যেটি বলছিলেন যে অনেক সময় রিং পরানো বা বাইপাস সার্জারির প্রয়োজন হয়, তো এই জাতীয় রোগীদের জন্য আপনাদের পরবর্তীতে কি থাকে যখন আপনারা সেই অপারেশনটা সম্পন্ন করেন, তার পরবর্তীতে আপনাদের ওদের প্রতি পরামর্শ? আসলে এই যে রোগটা না, ইসকেমিক হার্ট ডিজিজ, এই রোগটা হচ্ছে ডিজিজ ফর লাইফ, মানে এটা কিন্তু সারা জীবনের রোগ। এখন আমি রিং লাগাই, ওষুধ খাই আর বাইপাসই করি না কেন, তার কিন্তু এগুলোকে বলা হচ্ছে যে জেনেটিক অনেকটা ডিটারমাইন্ড এই ডিজিজগুলো। তো এই রোগটা তোকে আমি নির্মূল করতে পারছি না, তাহলে রোগটা কিন্তু আছেই তার শরীরে। তাহলে ঝুঁকি থেকে হয়তো আপনি নিয়ে আসতে পেরেছেন, এই নিয়ম কানুন মানার মাধ্যমে সে নিয়ন্ত্রণে থাকবে, রিস্ক কমে যাবে, ডেথের চান্স কম হবে, হার্ট ফেলিউরের চান্স কম হবে, বুকে ব্যথা কমবে। কিন্তু তাকে সারা জীবন কিন্তু কিছু মেডিসিন খেতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, নিয়মিত ডাক্তারের উপদেশ নিতে হবে, তাকে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে, এইভাবেই কিন্তু তাকে চলতে হবে, তবে তাকে একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে। এই যে আপনি যেটি বলছিলেন যে কিছু পরামর্শ বা সিস্টেমের মধ্যে থাকা কিংবা ফলো আপে যাওয়া, এই বিষয়গুলো যখন না মেনে চলা হয় সেক্ষেত্রে কোন কোন ধরনের অবশ্যই রিস্ক আছে। যেমন সে স্ট্যান্ড লাগাইলো বা বাইপাস করার পরে কী করলো, আমি তো চিকিৎসা করেই ফেলছি, আমার এখন ওষুধের প্রয়োজন কি, কোনো নিয়মকানুন মানলাম না, সিগারেট আগের মতো খাচ্ছি, কোলেস্ট্রল জাতীয় যে খাবার অনেক বেশি খাওয়া হচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হচ্ছে না, প্রেশারও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে আবার তার বুকে ব্যথা হবে, আবার হার্ট ফেলিয়ারের সম্ভাবনা আছে, মৃত্যুর ঝুঁকি তার আবার হবে, তার রিইনফেকশন হবে, তাহলে ঝুঁকি তার বেড়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই তাকে নিয়মকানুনের ভিতরে চলে আসতে হবে এবং ওষুধপত্র ঠিকমতো খেতে হবে। এবং আমরা যতটুকু জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং ওই পর্যায়ে যাবার আগে আসলে প্রিভেনশনের জন্য কোন কোন বিষয়ের প্রতি বেশি জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন একজন কার্ডিওলজিস্ট? যেমন প্রিভেনশনের জন্য যে জিনিসগুলো দরকার, সবার আগে হচ্ছে আমাদের দেশে স্মোকিংটা বন্ধ করতে হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে, রক্তে কোলেস্ট্রলের পরিমাণ যদি বেশি থাকে, যেমন টোটাল কোলেস্ট্রল আমরা বলি 150-এর নিচে থাকতে হবে, HDL 40-র উপরে নিয়ে আসতে হবে, তারপর LDL যেটা খারাপ কোলেস্ট্রল সেটাকে নিয়ে 70-র নিচে নিয়ে আসতে হবে, ট্রাইগ্লিসারাইড যেটা আছে সেটা 150-এর নিচে নিয়ে আসতে হবে। তাহলে কোলেস্ট্রলের মাত্রাটাকে
নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্মোকিং বন্ধ করা, এর সাথে হচ্ছে তার ওয়েট বেশি থাকলে ওয়েট নিয়ন্ত্রণ করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার দরকার, 30 মিনিট করে তার ডেলি হাঁটার জন্য, যেটা আমরা বলি রেগুলার সে হাঁটবেন। স্ট্রেসফুল লাইফ অবশ্যই তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। স্ট্রেস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সিম্প্যাথেটিক ড্রাইভ তাকে কিন্তু নেক্সট ইভেন্টসগুলির জন্য দেয়, সুতরাং স্ট্রেস তাকে অবশ্যই কমে আনতে হবে। এবং এক্ষেত্রে আসলে পরিবারের অন্যান্য লোকজন যারা আছে তাদেরও কিন্তু একটু খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা, আমরা হঠাৎ দেখতে পাই এই জাতীয় রোগীদের ক্ষেত্রে যে হঠাৎ করেই বুকে ব্যথা হয়ে অসুস্থ হয়ে পড়লেন, বা এই যে হার্ট অ্যাটাক যেটিকে আমরা বলছি, এই সময়টাতে তাৎক্ষণিকভাবে আসলে তার বা তার আশপাশের রোগীরা যারা আছেন, যারা স্বজনরা আছেন, তারা আসলে কি করবেন তাৎক্ষণিকভাবে? যদি বোঝা যাচ্ছে যে তার হার্টেরই ব্যথা, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাসপিরিন যদি জাতীয় কোনো ওষুধ যদি আশেপাশে থাকে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়াই দিতে হবে সাথে সাথে। এবং পেশেন্টকে নিকটবর্তী কোনো হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল। একটা ইসিজি করতে হবে, ইসিজি করে ডায়াগনোসিস কনফার্ম করে, তাহলে যেখানে সিসিইউ আছে, যদি হার্ট অ্যাটাক হয়েই যায় সেই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই সিসিইউ কেয়ারে নিয়ে যেতে হবে। বুকের ব্যথাটা কমাইতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, তাকে রেস্টে রাখতে হবে, থ্রম্বোলাইটিক থেরাপি যেটাকে আমরা স্টেরোকাইনেজ দেওয়া হয় বাংলাদেশে, অথবা আপনার প্রাইমারি পিসিআই একেবারে প্রথমেই যে অ্যাঞ্জিওগ্রাম করে তার ব্লকটাকে ছুটিয়ে দেওয়া যায়। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই সময়ের এই বুকে ব্যথাটা যে আসলে হার্টের কারণে হচ্ছে, সেই তাৎক্ষণিকভাবে কোন কোন ধরনের লক্ষণগুলো ওই সময় প্রকাশ পাবে যেটি দেখে তার আত্মীয়স্বজনরা যেমন বুঝবে? বুকের মাঝখানে ব্যথা এবং খুব চাপ লাগা, মনে হচ্ছে বুকের ভিতরে অনেক বেশি ওজন, এখনই মারা যাচ্ছি, এরকম একটা ফিলিং হবে, সাথে সোয়েটিং থাকে, আবার বুক দরপর করা, শ্বাসকষ্ট হয়, এই ধরনের যদি মানে ব্যথাটা হয়, সেই ব্যথা যেমন একজন উচ্চ রক্তচাপের রোগী, সেই স্মোকিং করতো, তার ডায়াবেটিস আছে, এই ধরনের পেশেন্টের যদি হয়, সেই ক্ষেত্রে আপনার যে ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আপনার দ্রুত একটা ভালো কোনো ডাক্তারের কাছে অথবা যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবল নিয়ে যেতে হবে। এবং আপনারা সময় নষ্ট করা ঠিক হবে না। সেই কন্ডিশনে আপনাদের ম্যানেজমেন্ট কি থাকে? অ্যাকিউট কন্ডিশনে আমাদের টার্গেট থাকে বুকে ব্যথা আগে কমানো। বুকে ব্যথা কমানোর জন্য ওখানে যে মরফিন বা প্যাথিলিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আমরা অ্যাসপিরিন মানে অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, অ্যাটোরবাস্টেটিন জাতীয় ওষুধ ইউজ করা হয়, ভিটা ব্লকার জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। তার এছাড়া কিছুটা মানে তাকে রিল্যাক্স করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়। আসলে কোথায় গেলে এই সময়টাতে এই তাৎক্ষণিক সুবিধাটা পাওয়া যাবে সেটি কি আমাদের যেখানে সিসিইউ আছে, যেমন ধরেন মেডিকেল কলেজগুলোতে সিসিইউ আছে, করোনারি কেয়ার ইউনিট আছে, অনেক প্রাইভেট হসপিটাল আছে যেখানে কার্ডিয়াক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, এই ধরনের হসপিটাল দেখে আপনার যেতে হবে। সময় নষ্ট করা ঠিক হবে না। স্যার বুঝিয়ে বললেন, আশা করছি আমাদের দর্শকদের উপকারে আসবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হার্টের একটি বিশেষ রোগ যেটিকে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। এখন দেখুন যে ফার্স্ট এক্সারসাইজটা আমরা কিভাবে করব। ওকে স্যার, লাই ডাউন। যেহেতু এটা লোয়ার ব্যাকের প্রবলেম, বেসিক প্রবলেম, এই জন্য আমরা বসে অথবা দাঁড়িয়ে থেকে কোনো আসন করব না, কারণ বসে এবং দাঁড়িয়ে থেকে কোনো আসন যদি করা হয় তাহলে পেন বাড়বে। এই জন্য মোস্ট অফ দ্য আসন আমরা যেটা করবো শুয়ে। এর পরবর্তী স্টেপগুলোতে আমরা বসে দাঁড়িয়ে করবো যখন আপনি আস্তে আস্তে ফিট হয়ে যাবেন তখন। এখন না, এখন ম্যাক্সিমাম আসনই থাকবে শুয়ে শুয়ে। এখন দেখা যে প্রথম আসনটা কিভাবে করতে হয়। ওকে, সেম জিনিস যেটা আমি বললাম। ওকে, ফলো দ্য ব্রিদিং। আমি কিন্তু বলছি আর আপনি ফলো করেন ও কীভাবে বডিটাকে অ্যালাইনমেন্ট করাচ্ছে। ওকে স্যার, স্টার্ট উইথ দ্য রাইট লেগ। যখন এটা করছে দেখবেন এলবো স্ট্রেট থাকবে, এলবো স্ট্রেট। এই অবস্থায় হি উইল ব্রিথ ইন। যখন সে ব্রিথ ইন করবে, সিস্টেমটা হচ্ছে আপনার চেস্টটা উপর দিকে না, ইট উইল এক্সপ্যান্ড সাইড ওয়াইজ, এবং আপনার স্পাইন উইল এক্সপ্যান্ড সামনে, মানে সামনের দিকে ঝুলে। মনে হবে যে সামনে একটা মাথার উপর একটা সুতা দেওয়া আছে, সুতা টেনে আপনাকে লম্বা করা হচ্ছে। স্পাইন মুভমেন্ট ইজ লাইক দিস। যদি এই মুভমেন্টটা হয়, হোয়াট উইল হ্যাপেন, আপনার এখানে এই সাইডে লোয়ার ব্যাকের এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে। দ্যাটস এ পারফেক্ট কার্ভেচার অফ দ্য স্পাইন। এটা হচ্ছে ব্রিথ ইন। ওকে, নাও ব্রিথ আউট। যখন ব্রিথ আউট হবে চলে গেল, তখন যেটা আপনার পেলভিসটা মুভমেন্ট করবেন। যদি পেলভিস মুভমেন্টটা করেন তখন আপনার স্পাইনের এই জায়গাটা ঘুরে যাবে। তার মানে কি স্পাইনটা একবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে। যখন দুই দিকে যাবে, দ্যাটস এ মুভমেন্ট, প্রপার মুভমেন্ট অফ দ্য লোয়ার ব্যাক, যেটা আপনার হিপসটাকে মুভ করাবে। কিন্তু এটা মুভ করানোর জন্য যে জিনিসটা হবে, লোয়ার ব্যাকের একটা মুভমেন্ট থাকবে এবং আপনার পেলভিসের একটা মুভমেন্ট থাকবে। যদি দুইটা মুভমেন্ট প্রপারলি হয় তাহলে আপনার স্পাইনটার
প্রপার মুভমেন্টটা হবে এবং স্লোলি ওখানে ব্লাড সার্কুলেশন হবে এবং ব্লাড সার্কুলেশন হলে ইট উইল গেট হিল। ওকে, ডু ইট অ্যাগেন। ওকে, দেখেন ব্রিদিং প্যাটার্ন দেখে মুভমেন্টটা ফলো করেন। গো গো, yeah, do it a little bit faster, not that slow same as the yogis. Yeah, go. Yes, again. Yes. এরপর যখন পা চেঞ্জ করবেন, what is the movement? Just make it straight like this. Okay. এই পাটা নামাবেন না, এই অবস্থায় এই পাটা উঠাবেন। Yes. যদি আপনি এই পাটা নামিয়ে ফেলেন, the same thing will happen. যেটা আমরা বলি যে আপনার হিপসের মুভমেন্টে যে ইমব্যালেন্সে থাকে, ইমব্যালেন্সে রয়ে যাবে। এই ব্যালেন্স আনার জন্য, কারণ যখন এই অবস্থা থাকবেন তখন ব্যালেন্সটা আসবে। গ্র্যাজুয়ালি ইট উইল কাম ইন টু দ্য অ্যালাইনমেন্ট। ওকে, গো। ইয়েস, দেন তখন এই পাটা নেমে যাবে। ইয়েস, গো। ইয়েস, ওকে। নাও এখন করবেন দু পায়ে। ওকে, দিস সাইড। ওকে, এখন এই অবস্থায় করবেন আপনি। গো, সেম প্যাটার্ন, ব্রিদিং প্যাটার্ন। গো ইন, ইয়েস, স্ট্রেচ, কন্ট্রাক্ট, স্ট্রেচ, কন্ট্রাক্ট। ওকে, স্ট্রেচ। ওকে, পুট দ্য লেগস ডাউন। তাহলে আমরা যেটা করব, মানে ডান পায়ে 5 বার, বা পায়ে 5 বার, দু পা মিলে 5 বার, 15 টাইমস। এই জিনিসগুলো আমরা নর্মাল যে যোগাগুলো করি, নর্মাল যোগা দেখা যায় একটা পোস্টারে গিয়ে 30 সেকেন্ড পর্যন্ত আমরা স্ট্যাটিক অবস্থায় থাকি। এই ইয়োগুলোতে, যে থেরাপিটিক ইয়োগুলোতে আপনার স্ট্যাটিক অবস্থা থাকবেন না, কারণ স্ট্যাটিক অবস্থা থাকলে যেটা হবে, ইউল বিকাম মোর ফ্লেক্সিবল বাট নট স্ট্রং। যে জিনিসটা আমরা বলি ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল অ্যান্ড স্ট্রং। যে কারণে আমরা যেটা বলি সেট বাই সেট, রিপিটেশন। যত রিপিটেশন করবেন তত জিনিসটাতে মুভমেন্ট হবে, ব্লাড সার্কুলেশন হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বিকাম ফ্লেক্সিবল এবং ইউ উইল বিকাম স্ট্রং। কারণ লোয়ার ব্যাক ইঞ্জুরি অথবা লোয়ার ব্যাক পেনের ভিতর সবসময় যে জিনিসটা উইকনেস থাকে, তো মানে তাও কিন্তু না। অনেক সময় দেখা যায় ইট বিকাম সো স্ট্রং, যেটা আমরা বলি হাইপার টেন্সের কারণে অনেক সময় কী হয়ে যায়, সমস্যা হয়ে যায়। কারণ হাইপার টেন্স হলে মোবাইলিটি কমে যায়। যদি মোবাইলিটি কী হয়ে যায়, কমে যায়, ওই জায়গায় ব্লাড সার্কুলেশন হয় না, প্রপারলি মুভমেন্ট হয় না, তখন ওই জায়গাটাও আবার একটু ক্ষয় হওয়া শুরু হয় অথবা পেইনটা হয়, কারণ ওই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যায়। এই জন্য যে জিনিসটা করে সেম টাইম ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল। আবার যদি বেশি ফ্লেক্সিবল হয়ে যায় তখন স্ট্যাবিলাইজার থাকে না, তখন যে জিনিসটা হয় এটা কোনো স্ট্রেংথ থাকে না, ইট উইল বিকাম উইক। এই জন্য ওটাকে আবার একই সাথে এটাকে স্ট্রং করতে হবে, যেটা আমরা বলি ব্যালেন্স। দিস ইজ দ্য ফার্স্ট থিং টু ডু, যেটা আমরা বললাম, মানে ডান পায়ে 5 বার, বা পায়ে 5 বার, দু পায়ে 5 বার। নেক্সট দিন আমরা দেখাবো এর পরবর্তী এক্সারসাইজটা কীভাবে করতে হবে এবং হোয়াট আর দ্য বেনিফিটস। প্রিয় দর্শক, পালং শাক অত্যন্ত উপকারী একটি শাক এবং খাবার আমাদের সবার জন্যই। কি কি পুষ্টি গুণাগুণ এই পালং শাকে রয়েছে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। শীতকালীন শাকের মধ্যে পালং শাক খুব পরিচিত একটি নাম। এই পালং শাকের গুণাগুণ আজকে আমরা জেনে নিই। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে। প্রথমে আসছি, এতে রয়েছে ফোলেট নামক একটি ভিটামিন, যা আমাদের ব্লাডকে কোয়াগুলেট করতে সাহায্য করে। এর পাশাপাশি ক্যালসিয়াম নামে একটি উপাদান আছে, যা আমাদের বোন হেলথকে মজবুত করতে সহায়তা করে। খেয়াল রাখতে হবে, এই সবজি খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না, বিশেষ করে যারা গাঁট রোগী এবং যাদের স্টোনের প্রবলেম আছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদের বডিতে যে টক্সিন উৎপন্ন হয়, সেই টক্সিনকে রিডিউস করতে সাহায্য করে। এটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদেরকে সুস্থ জীবন দিতে সাহায্য করে। এতে রয়েছে অক্সালিক অ্যাসিড, যা আমাদের ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দিতে সাহায্য করে। খেয়াল রাখতে হবে, যাদের এ ধরনের প্রবলেম আছে তারা পালং শাক খাবেন না। এ ধরনের রোগীরা যদি পালং শাক খেতে চান, তবে 2 মিনিট ফুটিয়ে পানিটা ফেলে তারপর রান্না করে খাবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে আমাদের স্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। আমাদের হার্টের যে ভেসেলগুলো থাকে এবং আমাদের মাসেলকে স্ট্রং করতে সাহায্য করে। এজন্য যারা ব্যায়াম করে থাকেন তারা এ ধরনের সবজিকে অনায়াসেই কিন্তু তার মেনুকে রাখতে পারেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান,
ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমাদের দেশে বেশ কয়েকটি কারণে চোখে অন্ধত্ব হয়। তার মধ্যে কর্নিয়াল আলসার বা কর্নিয়াতে ঘা, চোখে ঘাও বলে অনেক। আর একটা আছে ক্যাটারাক্ট, আর একটা আছে গ্লুকোমা, আর একটা আছে ইনজুরি বা ট্রমা। আর একটা আগে বলতাম, আজকাল অবশ্য বর্তমান সরকারের ন্যাশনাল আই কেয়ার প্ল্যানের মাধ্যমে ভিটামিন এ সরবরাহ করার কারণে নাইট ব্লাইন্ডনেস, যেটা রাতকানা, এটা বন্ধ হয়েছে। এই রাতকানা রোগটার কথার সাথে কর্নিয়াল আলসারেরও একটা সম্পর্ক আছে। সেটা হলো যে অতীতে দেখা যেত যে যারা ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়েছে তারা যেমন রাতে কম দেখতো, মনিটাও তাদের আস্তে আস্তে সাদা হয়ে যেত। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।